হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় দশম শ্রেণীর আমরা যে আলো অধ্যায়টা করছিলাম তারই দ্বিতীয় পার্ট নিয়ে আমরা হাজির হয়েছি। আজকের আমাদের আলোচনার টপিক হলো প্রতিসরণ। প্রতিসরণ, তাই তো? অধ্যায় আলো। আলোর প্রতিসরণ নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রতিফলনটা পুরোটা আগের দিনের ভিডিওতে শেষ করা আছে, যারা দেখোনি তারা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেই ভিডিওটা ফার্স্টে দেখবে, তারপর এই ভিডিওতে আসবে। আলোর প্রতিসরণ কাকে বলে? দেখো, আলোক রশ্মি, মনে করো দুটি মাধ্যম আছে, তাই তো? মনে করো এটা বায়ু মাধ্যম, এটা জল, তাই তো? তাহলে এটা লঘু মাধ্যম, আমি এটাকে কল্পনা করি লঘু মাধ্যম, তাই তো? এটাকে ঘন মাধ্যম। তো কল্পনা করলাম। এইবার আলোক রশ্মি যখন একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের, বায়ু এবং জলের মধ্যে কোনটা বেশি? জল বেশি ঘনত্ব, জলের ঘনত্ব বেশি। তাহলে বলছে আলোক রশ্মি যখন একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের অপর একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যমের উপর তির্যক ভাবে পড়ে, মনে করো এটা অবিলম্ব আছে, তাই তো? আলোক রশ্মি এদিক দিয়ে আসলো, তির্যক ভাবে পড়লো, তো মনে করো এই কোণটা হচ্ছে আপাতন কোণ, তাই তো? তির্যক ভাবে পড়ে, তখন ওই দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলোক রশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটে। তো আলোক রশ্মি যদি, তাহলে এই ঘটনাই কিন্তু প্রতিসরণ নামে পরিচিত। তো এখানে দুটি বিষয় হতে পারে। এক, এখানে যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে আলো যায় তাহলে কি হবে? আলো এই মনে করো এটা অভিলম্ব, এটা কি আঁকালাম? অভিলম্ব, তাই তো? তো তখন অভিলম্বের দিকে কিছুটা সরে আসবে যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাবে, তাই তো? এই কোণটা হবে প্রতিসরণ কোণ, তাই তো? রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল, তাই তো? প্রতিসরণ কোণ। তাহলে যাওয়া কোন দিক দিয়ে উচিত ছিল? এদিক দিয়ে, গেল কোথায়? অবিলম্ব ঘেঁষে। তার মানে আলোক রশ্মি তির্যক ভাবে মাধ্যমের বিভেদ তলে আপতিত হলো এবং সেখান থেকে দিক পরিবর্তন করলো। এই ঘটনাই প্রতিসরণ নামে পরিচিত। এইবার এটা হচ্ছে লঘু মাধ্যম, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের ক্ষেত্রে, ঘন মাধ্যম এর ক্ষেত্রে, তাই তো? তো এই ঘটনাটা কার ক্ষেত্রে? যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে। আবার যখন ঘটনাটা ঠিক উল্টা ঘটবে, মনে করো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, লঘু মাধ্যম, তখন কি হবে? মনে করো এটা হচ্ছে অবিলম্ব, তাই তো? তো আমি মনে করো এটাকে নিলাম ঘন মাধ্যম, এটাকে নিলাম লঘু মাধ্যম। এইবার আলোক রশ্মি এই দিকে যাচ্ছে, ওটা খেয়াল করবে, আলোক রশ্মি এদিকে যাচ্ছে। তো যাওয়া কোন দিক দিয়ে উচিত ছিল? সবকিছু ঠিক থাকলে এদিক দিয়ে যেত, কিন্তু যেহেতু ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আপতিত হচ্ছে, তখন এ অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে এটা যদি আপাতন কোণ হয় তাহলে এইটা হবে ওর প্রতিসরণ কোণ। তাহলে আমরা বলতে পারি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে আলোক রশ্মি প্রতিসৃত হয় তখন যে প্রতিসরণ কোণের মান সেটা আপাতন কোণের মানের থেকে কম হবে, এবং যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে আলোক রশ্মি প্রতিসৃত হবে তখন আপাতন কোণের তুলনায় যে প্রতিসরণ কোণ সেটা বেশি হবে। এই ক্ষেত্রে আর গ্রেটার দেন আই, এই ক্ষেত্রে আই গ্রেটার দেন আর। তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের ক্ষেত্রে আই গ্রেটার দেন আর, এবং ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের ক্ষেত্রে আর গ্রেটার দেন আই। আই হচ্ছে আপতন কোণ, আপতন কোণ, আর হচ্ছে প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ।
এর একটা বেস্ট এক্সাম্পল, একটা মনে করো বালতিতে আমরা জল নিলাম, তাই তো? জল নিয়ে সেখানে আমরা একটা কাঠের দণ্ড সেখানে আমরা রাখলাম। দেখতে পাবে যে দণ্ডটা জলের ভেতরে মনে হচ্ছে কিছুটা বেঁকে আছে, তাই তো? কিছুটা বেঁকে অবস্থান করছে। তো সেই ঘটনাকে আমরা বলি প্রতিসরণ, তাই তো? প্র্যাকটিক্যাল এক্সাম্পল প্রতিসরণের। প্রতিসরণের সূত্রাবলী। প্রতিসরণের ক্ষেত্রেও দুটো সূত্র আছে। প্রথম সূত্র কি বলে? প্রথম সূত্র বলে সেম যেরকম প্রতিফলনের ছিল সেরকম প্রতিসরণের ক্ষেত্রেও আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি এবং আপাতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। যেটা প্রতিফলনের সূত্রের ক্ষেত্রেও ছিল সেটা প্রতিসরণের সূত্রের ক্ষেত্রেও আসবে। শুধু ওখানে লিখতে হবে আপতিত রশ্মি, আপতিত রশ্মি। এখানে প্রতিফলিত না লিখে প্রতিসৃত লিখতে হবে। কেন? প্রতিসরণ হচ্ছে। প্রতিসৃত রশ্মি, প্রতিসৃত রশ্মি, এটা আমরা ভালো করে খেয়াল করি। ওই একই সূত্র, শুধু এখানে প্রতিসৃত রশ্মি লিখতে হবে। এবং দুই মাধ্যমের বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্ব, অভিলম্ব মানে কি? যে 90 ডিগ্রি বিষয়টা ছিল, তাই তো? অভিলম্ব একই সমতলে থাকে, মানে ওই বিন্দুতে লম্ব অঙ্কন করলে সেই লম্ব এবং আপাত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি একই সমতলে থাকবে। এটা আমি তোমাকে দেখাতে পারি। মনে করো এইটা তোমার আপতিত রশ্মি, এইটা অভিলম্ব, এইটা প্রতিসৃত রশ্মি। এটা আপতিত রশ্মি, এইটা অভিলম্ব, তাই তো? এইটা অভিলম্ব, এইটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। তাহলে ব্যাপারটা কি হলো? এটা সব একই সমতলে থাকলো না, তাই তো? তো এটাকে আমরা বলি প্রতিসরণের প্রথম সূত্র। প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় সূত্রটা স্নেলের সূত্র নামেও পরিচিত। স্নেলের সূত্র নামেও পরিচিত এই দ্বিতীয় সূত্রটা। প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা স্নেলের সূত্র নামেও পরিচিত, খুব ইম্পর্টেন্ট। কি বলছে? বলছে দুই মাধ্যমের বিভেদ তলে একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণ হলে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত সেটা সর্বদা ধ্রুবক হয়। মানে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর সমান সমান মিউ। এই মিউটা কি? ধ্রুবক। মানে মানে আমি যে ড্রয়িংটা করছিলাম, মনে করো আলোটা এখান দিয়ে আসছে, এখান দিয়ে আসছে, আসার পর এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। তো ঘনর দিক থেকে কি হবে? অবিলম্বর দিকে বেঁকে যাবে, মানে এরকমটা এই দিকে হয়ে যাবে, এটা অবিলম্ব। তো এইটা ছিল কি? আই, এটা কি ছিল? আর। তাহলে আমরা ত্রিকোণমিতি শিখছি, তো সাইন নিয়ে নেব, সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, যা ভ্যালুটা আসবে সেটা মিউ বা ধ্রুবক হবে, তাই তো? আচ্ছা, একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণে কিন্তু, তাই তো? আচ্ছা, এইবার আমরা যাব পরেরটাতে। আচ্ছা, প্রতিসরাঙ্ক। এই যে ধ্রুবকটা আমি বললাম মিউ, এই ধ্রুবকটাকে আমরা মিউ দিয়ে চিহ্নিত করি। মিউটাই কিন্তু মাধ্যমের প্রতিসরাঙ্ক বা প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এইবার আমি তোমাকে আগেই ছবিটা আঁকে দিয়েছিলাম, তাই তো? প্রতিসরণের ফলে আর একটা সময় যে চ্যুতি কোণটা, সেটা আমি বলছি। আচ্ছা, বুঝছি। প্রতিসরণের সূত্র আমি বোঝা গেল। প্রতিসরণের সূত্রে দ্বিতীয় সূত্রটা ইম্পর্টেন্ট, স্নেলের সূত্র, তাই তো? এইবার দেখো আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। এই ভিডিওতে শুধু প্রতিসরণ নিয়ে আলোচনা করবো, আর একটা পার্ট আসবে যেখানে পুরো এই আলোটা শেষ করে দেবো। সেম ভাবে চলচ্চিত্রের 3টা পার্ট থাকবে। আচ্ছা, এইবার মনে করো প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মির ত্রুটি বা ডেভিয়েশন, তাই তো? আচ্ছা, কি হবে? মনে করো এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। আমি এটা দেখিয়েছি প্রথমে। মনে করো আলোটা এদিক দিয়ে এলো, আসলো,
তারপরে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কি হবে, এটা ঘন মাধ্যমের দিকে বেঁকে যাবে, তাই তো? তাহলে এটাকে আমরা কি বলবো, আই, এটাকে আমরা কি বলবো, আর, তাই তো? কিন্তু দেখো আলোটা যদি এই সরলরেখা বরাবর যেত তাহলে এইভাবে যেত, কিন্তু গেল কিভাবে, এই দিকে। তাহলে এই যে কোণটা ও ডেভিয়েট বা বেঁকলো সেটাকে আমরা ডেল্টা হিসেবে লিখতে পারি। এইবার দেখো এখানে একটা ক্রস ফর্মেশন হচ্ছে, তার মানে কি, ক্রস ফর্মেশন যদি আমরা অঙ্কের সূত্র অনুযায়ী জানি এটা বিপ্রতীপ কোণ হয়, তাই তো? তার মানে আমি বলতে পারি, মনে করো আমি রশ্মি লিখলাম, এটা ও বিন্দু লিখলাম, এটা ও বিন্দু লিখলাম, এটাকে এ বি লিখলাম, তাই তো? আচ্ছা, এটাকে পি লিখলাম, আচ্ছা এটাকে কিউ লিখলাম, হলো? তাহলে আচ্ছা এটাকে নাম দিয়ে দিলাম কিছু আর। তাহলে আমি বলতে পারি যে কোন এটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে প্রতিসরণের ক্ষেত্রে, তাহলে আমি বলতে পারি কোন পি ও এ ইজ ইকুয়ালস টু কোন বি ও আর। কেন? বিপ্রতীপ কোণ বা ইংরেজিতে যাকে বলে কি, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তাহলে বিপ্রতীপ কোণকে ইংরেজিতে কি বলে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তো পি ও এর মান কত, আই ইজ ইকুয়ালস টু বি ও আর এর মান কত, আর প্লাস ডেল্টা, আর মনে রাখবে এই ডেল্টাটাই হলো চ্যুতিকোণ বা ডেভিয়েশন। তাহলে ডেল্টা ইকুয়াল টু কি হবে, ডেল্টাকে এখানে একা রেখে দাও, তাহলে আই মাইনাস আর। তাহলে প্রতিসরণের ক্ষেত্রে যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম এর ক্ষেত্রে যে চ্যুতিকোণটা হবে সেটা আই মাইনাস আর, এটা থেকে অঙ্ক করতে দেয়, তাই তো? তোমরা টুক করে ছবিটা আঁকি বের করে নেবে, বুঝা গেল? আচ্ছা, সেম ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম হতে পারে, উল্টোটা হতে পারে, তখন আমরা কি করব? আশা করি এটা বোঝা যাচ্ছে। এর পরেরটা দেখো, মুছি, আচ্ছা বুঝলাম। এরপরে দেখো, না বুঝলে বিষয়টা আর একবার পেছনে গিয়ে দেখে নেবে। এইবার আমি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাই, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, তাহলে কি হবে, অবিলম্ব আঁকলাম। আচ্ছা, মনে করো এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, তাই তো? এটা বোঝা গেল। এইবার এখানে আলোক রশ্মি এইভাবে আপতিত হলো, এই কোণটা কত, আই। আচ্ছা, এবার প্রতিসরণ কোণ আঁকবো। তো ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যম হবে তো এই রশ্মিটা কোন দিকে যাবে, দেখো ঘন থেকে লঘু আসলে মানে এইখানে বেশি যে অণুগুলো সেগুলো বেশি কাছাকাছি ছিল, এখানে লঘু মাধ্যমের ক্ষেত্রে অণুগুলি দূরে দূরে আছে, তাহলে কি হবে, তাহলে এই যে রশ্মিটা এটাও দূরে চলে যাবে। এটা জাস্ট মনে রাখার জন্য বললাম। তাহলে যাওয়া উচিত ছিল কোন দিক দিয়ে, যাওয়া উচিত ছিল এভাবে, গেল কিভাবে, এইভাবে। তাহলে এই যে দেখলো এইটুকটা ডেল্টা, কিন্তু অবিলম্ব থেকে যে এটাকে আমরা আর হিসেবে চিহ্নিত করি। অবিলম্ব থেকে যে প্রতিষ্ঠিত রশ্মি তার মধ্যেকার কোণকে আমরা প্রতিসরণ কোণ বলি, আর আপাতিত রশ্মি এবং অবিলম্বের মাঝখানে যে কোণ তাকে আমরা আপতন কোণ বলি, বুঝা গেল? এইবার দেখো, এইবার আমি কি করে বের করব, এইবার এই পার্টটা যদি ডেল্টা হয়, পুরো পার্টটা যদি আর হয়, তাহলে এইটুকটা কত হবে, আর মাইনাস ডেল্টা হবে কি হবে না, হবে। আচ্ছা, তোমাকে আমি চিহ্নিত করে দিচ্ছি, এ বি সেম ভাবে, ও পি এটাকে মনে করো কিউ, তাই তো? আচ্ছা, এটাকে মনে করো আর। তো ফার্স্টে আমি জানি, ফার্স্টে আমি জানি কোণ বিও সমান সমান আর, এটা আমি জানি। এবং এই বিও কিউ মানে কি স্যার, বিও কিউ মানে বিও আর আর ও কিউ, বিও আর প্লাস আর ও
কিউ। এটাকে ভেঙে এটা লিখলাম, পুরা কোনটা বি ও কিউ, এটাকে ভাঙলে বি ও আর প্লাস আর ও কিউ, এই পুরা মানটা কত আর। এইবার দেখো বি ও কিউ এই মানটা আমি জানতে চাচ্ছি, বি ও আর প্লাস আর ও কিউ এর মান কত ডেল্টা ইকুয়াল টু কত আর। আচ্ছা তাহলে কোন বি ও আর সমান সমান কি হবে আর মাইনাস ডেল্টা, তার মানে বি ও আর এই কোণটার মান কত হলো আর মাইনাস ডেল্টা। দেখো তো এই পুরোটা একটা ক্রস ফর্মেশন করছে কিনা, ক্রস ফর্মেশন করছে, দেখো বিপ্রতীপ কোণ। তাহলে আমি বলতে পারি যে কোণ, প্রথমে তুমি লিখতে পারো যে কোণ পি ও এ সমান সমান কোণ বি ও আর, কেন বিপ্রতীপ কোণ। তাহলে দেখো তো বি ও আর সমান সমান লিখতে পারি পি ও এ সমান সমান আর মাইনাস ডেল্টা। তাহলে পি ও এর মানটা কত ছিল, পি ও এর মান ছিল আই, তাহলে আই সমান সমান আর মাইনাস ডেল্টা। তো ডেল্টাটাকে এদিকে আনি, আইটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে ডেল্টা ইকুয়াল টু আর মাইনাস আই। তাহলে মনে রাখতে পারো ঘন যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম হয় তাহলে আই মাইনাস আর, যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম হয় তাহলে আর মাইনাস আই। ডেল্টার মান বের করার সূত্র কি করে বের হয় আমি দেখিয়ে দিলাম, তাই তো। আচ্ছা আশা করি কোনো অসুবিধা নেই। এরপর প্রিজম নিয়ে আলোচনা করতে হবে, তারপর দুটো প্রমাণ দেখাবো। আচ্ছা এইবার দেখো প্রিজম কি, প্রিজম এটা বুঝি। আচ্ছা এইবার আমরা আলোচনা করব প্রিজম। প্রিজম প্রিজম কি, তিনটি আয়তাকার এবং দুটি ত্রিভুজাকার তল, তিনটি আয়তাকার ও দুটি ত্রিভুজাকার তল নিয়ে গঠিত সমসত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। তার মানে কটি বললাম, মনে করো দুটি, একটা ত্রিভুজাকার তল, আচ্ছা এভাবে নিলাম, আচ্ছা এরকম হয়ে যাচ্ছে কি। তাহলে এখানে এই দেখো এক, এই যে দুই, দুটো ত্রিভুজাকার তল, আর স্যার তিনটা আয়তাকার তল কোথায়, এই যে একটা আয়তাকার ওই পাশে, তাই তো। তাহলে এইভাবে লম্বালম্বি দেখাচ্ছি, এই যে একটা আয়তাকার তল ওই পাশে, একটা আয়তাকার তল নিচে, একটা আয়তাকার তল নিচে, তাই তো। আর একটা তল, আর একটা তল কোথায় হবে, নিচে একটা, ওই সাইডে একটা, এই সাইডেও তো একটা থাকবে, তাহলে এই যে একটা আয়তাকার তল, বুঝতে পারলে। দেখো বলো, এই যে একটা তল, এই যে একটা তল, দুটো ত্রিভুজাকার তল হলো, এই যে 3 নাম্বার, নিচে 4 নাম্বার হলো, আর এই যে এই পাশে যে এটা 5 নাম্বার, এই পাশের তলটা। তাহলে মোট তল 5টা, দুটা ত্রিভুজাকার এবং 3টে আয়তাকার, বুঝা গেল। আচ্ছা এইবার প্রিজমের ক্ষেত্রে কিছু জিনিস জানতে হয়। এই নিচের যে 4 নাম্বার তলটা বললাম, নিচে যে আছে এটাকে বলে প্রিজমের ভূমি। কি বলে, ভূমি। এই যে কোণটা হয় ত্রিভুজাকার তল, দুটা তলের মাঝখানে যে কোণটা, এরকম যে কোণটা তৈরি করছে, এই কোণটাকে বলে প্রতিসারক কোণ। কি বলে, প্রতিসারক কোণ হলো। আচ্ছা প্রান্ত রেখা বলে এই রেখাটাকে, প্রান্ত রেখা, প্রান্ত রেখা হলো ভূমি, হলো প্রতিসারক কোণ, হলো প্রান্ত রেখা হলো, বুঝা গেল। তাহলে প্রিজম সম্পর্কিত আমরা বিষয়গুলো বুঝলাম। প্রিজমের প্রতিসারক কোণ হচ্ছে দুটো তল যেখানে মিলিত হচ্ছে সেটাকে প্রতিসারক কোণ বলে। আচ্ছা এইবার মনে করো প্রিজমটাকে আমি এইভাবে না দেখে একদম সামনের থেকে দেখবো, মানে এই জিনিসটাকে এরকম করে দেখবো, তাহলে কি আমি একটা শুধু আয়তাকার তলটাকে দেখতে পারবো, তাই তো, বাদ বাকি তো ভেতরে দিকে আসে। মানে এই যে প্রিজমটা, এটাকে সাইড থেকে না রেখে আমি সামনের থেকে দেখছি,
তাহলে এইটা হবে প্রতিসারক কোণ, প্রতিসারক কোণ, আর এইটা হবে কি ভূমি। বুঝা গেল? এই ছবিটা এরকম কি করে হয়, বই দেখবে একটা প্রমাণ আছে এরকম করে, তো ওটা এই প্রিজমটাই এইভাবে রাখা আছে। বুঝা গেল? একটু পরে এই প্রমাণটা নিয়ে আমি আসছি। আচ্ছা, তো এইবার আমরা শিখব কি কাচের স্ল্যাব, তাই তো, কাচের স্ল্যাবে একটা প্রতিসরণ শিখবো, এবং তারপর শিখবো হচ্ছে কোথায়, প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ। এই দুই ক্ষেত্রে আমরা চ্যুতিকোণের মানটা নির্ণয় করব। ঠিক আছে, তো দেখো বুঝি। আচ্ছা, কাচের স্ল্যাব, কাচের স্ল্যাব, তো কাচের স্ল্যাব, স্ল্যাবের মধ্য দিয়ে প্রতিসরণের ফলে, প্রতিসরণের ফলে চ্যুতিকোণ নির্ণয়, মানে ডেল্টার মান আমাকে নির্ণয় করতে হবে। এবার কাচের স্ল্যাব কি, দেখো কাচের স্ল্যাব হচ্ছে স্বচ্ছ সমসত্ব কঠিন কাঁচ দ্বারা প্রস্তুত আয়ত ঘনাকৃতিক গঠন। আয়ত ঘন আমরা পড়ছি অঙ্কর ক্ষেত্রে, পড়ছি কি পড়িনি? হ্যাঁ স্যার পড়ছি, তাই তো। তো এই যে আয়ত ঘনটা আমি আঁকলাম, এটাকেই না আমরা এখন এইভাবে না, জাস্ট এইভাবে দেখবো, মানে সবসময় এইভাবে আঁকা তো সহজ না, তো আমি এইভাবে আঁকবো। তো তোমাকে বুঝে নিতে হবে যে এই পার্টটা আমি এইভাবে দেখছি না, এই পার্টটাকে আমরা এই সাইড থেকে দেখছি, তাই তো, একটা সাইড এইভাবে দেখছি, তাই তো। মনে করো এই যে বিষয়টা আছে, মনে করো এই যে হাতটা আছে, এটা তো এভাবে এভাবে দেখছিলাম, সবতল দেখা যাচ্ছিল, এটাকে আমরা এখন এইভাবে দেখবো। কিভাবে দেখবো? এইভাবে দেখবো। কাঁচা স্ল্যাবের উদাহরণ দেখাচ্ছি, আয়ত ঘন, এটা একটা আয়ত ঘন, তো এটাকে আমরা এইভাবে দেখছিলাম, এইভাবে দেখছিলাম, তাহলে আমরা উপরের তলটাও দেখতে পাচ্ছিলাম, তাই তো। তো এইভাবে না দেখে আমরা এখন এভাবে রাখবো, তাহলে তুমি কি দেখতে পাচ্ছ, একটা তল দেখতে পাচ্ছ, এখানে এই তলটা দেখতে পাচ্ছ, তো এইভাবে আমরা ছবিটা এইভাবে এঁকেছি। বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো কি করব, আচ্ছা ড্রয়িং করব কাঁচের স্ল্যাব, যেভাবে বললাম ড্রয়িং করলাম, এখানে অবিলম্ব আঁকলাম। তো আলো মনে করো এখান থেকে এখানে আসলো, প্রতি আপাতত রশ্মি অবিলম্বের উপর আসলো। এইবার এই কোণটা কি হবে, আপাতন কোণ হবে। এইবার বাইরেটা তো বায়ু মাধ্যম, তাই লঘু মাধ্যম, তাই তো, কাঁচ তো ঘন মাধ্যম। তো লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমের দিকে আসবে, আমরা জানি কি হবে, এটা বেঁকে যাবে, অবিলম্বের দিকে বেঁকে যাবে, তাই তো, অবিলম্বের দিকে বেঁকে যাবে। এইবার তো যাওয়া উচিত ছিল এদিক দিয়ে, তাই তো, কিন্তু অবিলম্বের দিকে বেঁকে গেল। তো এখানে আবার আমি একটা অবিলম্ব অঙ্কন করবো, কেন? এইবার দেখো এটা যদি ঘন মাধ্যম হয়, ঘন মাধ্যম, তো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন আবার প্রতিষ্ঠিত হবে, তখন আরেক রশ্মি আবার যাওয়া কোন দিক দিয়ে উচিত ছিল, এদিক দিয়ে আসলে যাবে কোন দিক দিয়ে, এদিক দিয়ে একটু আবার বেঁকবে, তাই তো। তো যার ফলে এটা যদি I1 ধরি, তো মনে করো এটাকে আমি R1 ধরলাম, তাই তো, R1 ধরলাম, তারপর এটাকে আমি I2 কল্পনা করলাম, মনে করো। তো এইবার দেখো এখানে একটা জিনিস, এই দুটো যদি অবিলম্ব হয়, তাই তো, এবং এটা যদি দুজনকে ছেদ করে, তাহলে এটা সমান্তরাল বলতে পারি দুজনকে, তাহলে এটা R1 হলে এটাও কিন্তু R1 হবে। বোঝা গেল কি? আচ্ছা আমি বলছি, দেখো P, এটা মনে করো কিউ আর, এটা মনে করো কিউ, এই বিন্দুটা কিউ, এই বিন্দুটা মনে করো আর, এইটা মনে করো এস, লাস্টে এদিক দিয়ে বেরোচ্ছে, তাই তো। আচ্ছা এবার মনে করো এই ক্ষেত্রে আমি যদি নিজের মতন করে করি, মনে করো এটাকে এ বি দিলাম, এটাকে সি ডি দিলাম, তো
প্রথম ক্ষেত্রে কি হচ্ছে? প্রথম ক্ষেত্রে আপতন কোণ কত? স্যার আই। আপতন কোণ মানে কোণ পি কিউ এ, তাই তো? এটা কত? আই। প্রতিসরণ কোণ কত? প্রতিসরণ কোণ R1, তার মানে কোণ বি কিউ আর হলো প্রথম ক্ষেত্রে। এইবার কোণ বি কিউ আর সমান সমান কোণ কিউ আর সি সমান সমান আর। কেন? একান্তর কোণ। কেন স্যার একান্তর কোণ? কারণ এই যে কিউ বি সমান্তরাল সি আর এবং কিউ আর হচ্ছে ছেদক, সেই জন্য একান্তর। এই দুটো যদি সমান্তরাল হয় তাহলে এখানে জেড তৈরি হচ্ছে না, জেড তৈরি হচ্ছে কি হচ্ছে না? তাহলে এই কোণ আর এই কোণ তো সমান হয়, তো তাই এটা R1 হলে ওটাও R1 হবে। তাহলে এবার দ্বিতীয় ক্ষেত্রে আমি লিখতে পারি, দ্বিতীয় ক্ষেত্রে আপাতন কোণ কত হবে? দ্বিতীয় ক্ষেত্রে আপাতন কোণ হয়ে যাবে কি? R1, মানে কোণ কিউ আর সি। তাহলে প্রতিসরণ কোণ কত হবে? প্রতিসরণ কোণ আমি লিখে রেখেছি I2, কোণ DRS, এই কোণটা। এইবার প্রথম ক্ষেত্রে স্নেলের সূত্র লাগাই এবং দ্বিতীয় ক্ষেত্রে স্নেলের সূত্র প্রয়োগ করি। প্রথম ক্ষেত্রে যদি স্নেলের সূত্র প্রয়োগ করি তাহলে স্নেলের সূত্রানুযায়ী কি হবে? সাইন I1 divided by R sin R1 is equals to mu, তাই তো? মিউ লিখবো। এবার মিউ মনে করো এটা 1 নম্বর মাধ্যম, এটা 2 নম্বর মাধ্যম, এটা আবার 1 নম্বর, একই মাধ্যম, তাই তো? দুটো লঘু মাধ্যমের ক্ষেত্রে আমি এক নাম্বারিং ইউজ করেছি এবং ঘন মাধ্যমের ক্ষেত্রে 2 নাম্বার ইউজ করেছি। তাহলে আমাকে লিখবো 1 2 2, মানে কোন দিক দিয়ে কোন দিকে যাচ্ছে? লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাচ্ছে। এটা যে প্রতিসারাঙ্ক সেটা লেখার নিয়ম, তাই তো? মিউ 1 2, তার মানে আলোটা কোন দিক থেকে কোন দিকে প্রতিষ্ঠিত হচ্ছে? 1 থেকে 2 নম্বর, তার মানে লঘু মাধ্যমকে আমি 1 ধরেছি এবং ঘন মাধ্যমকে আমি 2 ধরেছি, তাহলে ঘন থেকে লঘু। এইবার এটা হলো। আচ্ছা, এইবার তুমি এটা জেনে রাখবে, তাই তো? হায়ার ক্লাসে সেটা পড়ানো হয়। এইটা সমান সমান মিউ 2 বাই মিউ 1, মিউ 2 বাই মিউ 1, বুঝে গেল? আচ্ছা, বা আমি তোমার ক্ষেত্রে সোজা করেও বলতে পারতাম যে যেহেতু বিষয়টা বা এরকম করে বড়, এটাকে লেখা যায় মিউ 2 বাই মিউ 1 লেখা যায়। যেটা পেছনে থেকে ওটা উপরে যায়, যেটা সামনে থেকে ওটা নিচে আসে, তাই তো? আচ্ছা, এইবার কি হবে? তাহলে এটাকে আমি লিখতে পারি মিউ 2 বাই মিউ 1 লিখলাম। পরের ক্ষেত্রে আমি স্নেলের সূত্র আবার ইউজ করি। স্নেলের সূত্রানুযায়ী কি হবে? এখানে আপাতন কোণ কত? সাইন R1 বাই সাইন I2 is equals to মিউ। এবার দেখো 2 নম্বর থেকে 1 নম্বর, তাহলে মিউ 2 বাই মিউ 1। তাহলে এটাকে আমি কি লিখবো? মিউ 1 বাই মিউ 2। কেন? আমি বলেছিলাম এটা লেখার নিয়ম, যেটা পিছনে থাকে ওটা উপরে যায়, যেটা সামনে থাকে ওটা নিচে আসে। তো এইবার এটাকে তুমি 1 নম্বর দাও, এটাকে তুমি 2 নম্বর দাও, দিলে? আচ্ছা, দেওয়ার পর এই যে তোমার 1 নম্বর আর 2 নম্বর আছে না, এটাকে গুণ করে দাও। তাহলে এখানে লিখি 1 নম্বর আর 2 নম্বরকে তুমি গুণ করো, তাহলে কি পাবে? সাইন I1 ডিভাইডেড বাই সাইন R1 ইনটু সাইন R1 ডিভাইডেড বাই সাইন I2 is equals to মিউ 2 বাই মিউ 1 ইনটু মিউ 1 বাই মিউ 2। মানে বাঁ দিকের গুলো বাঁ দিকে গুণ হলো, ডান দিকের গুলো ডান দিকে গুণ হলো।
তাহলে sin r1 কেটে যাবে, μ1 কেটে যাবে, μ2 কেটে যাবে। তাহলে sin i1 ডিভাইডেড বাই sin i2 ইজ ইকুয়াল টু কত থাকবে 1। তার মানে sin i1 ইজ ইকুয়াল টু sin i2। তার মানে কত, দুই দিক থেকে sin সরিয়ে দিলাম, i1 সমান সমান i2। তার মানে এই যে দুটো কোণ i1 এবং i2 কোণ সমান হলো, তাই তো, i1 এবং i2 সমান হলো। তার মানে এই যে নির্গত যে রশ্মি সেই দুটি আমি সমান্তরাল বলতে পারি, তাই তো। তো লাস্টে লিখে দেবে, এই পার্টটা আমি একটু মুছলাম, তোমরা টুকবে, সুন্দর করে টুকবে, টোকার পর এই পার্টটা আমি মুছে দিলাম, যেহেতু আমার হয়ে গেছে। তো এইবার যেহেতু i1 এবং i2 লেখা গেল, তাই আমরা বলতে পারি যে আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি সমান্তরাল। আপতিত রশ্মি ও প্রতিসৃত রশ্মি পরস্পর সমান্তরাল, কেন স্যার পরস্পর সমান্তরাল? দেখো, এই অবিলম্বের সঙ্গে যে কোণ করেছে, এই অবিলম্বের সঙ্গে সে কোণই করেছে, একই কোণ করেছে, তাহলে দুটো কোণ কিন্তু পরস্পর সমান ভাবে যাচ্ছে, সমান্তরাল ভাবে যাচ্ছে। এইবার এই দুটো কোণ যদি সমান্তরাল হয়, তার মানে কি, এখানে কোনো ত্রুটিকোণ হয়নি, মানে আলোটা এইভাবে যাচ্ছিল, মাঝখানে দেখলো, কিন্তু অবশেষে একই কোণে নির্গত হলো, তাই তো। দুটো কোণ যদি একই হয়, তাহলে সেখানে কোনো ত্রুটি নাই, ডেল্টা ইজ ইকুয়াল টু 0, কোনো ত্রুটিকোণ নাই। তাহলে এটা মনে রাখতে হবে, কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ফলে কোনো ত্রুটিকোণ হয় না, কোনো ত্রুটিকোণ উৎপন্ন হয় না, বুঝা গেল। এইবার আমরা যাবো প্রিজমের ক্ষেত্রে, তাই তো। প্রিজমের ক্ষেত্রে আমরা দেখবো প্রিজমের কিন্তু ত্রুটিকোণ হয় এবং সেই ফর্মুলাটা দিয়ে অঙ্ক আসে। তো এটা বোঝা গেল। এইখানে আমি একটা বলে রাখি, তোমরা বইয়ে এই জিনিসটা পাবে না। বইয়ে তোমরা কি পাবে, বইয়ে তোমরা এই যে আমি গুণ করলাম না, প্রথম ক্ষেত্রে sin i1 বাই sin r1 এটাকে পাবে মিউ, এবং দ্বিতীয় ক্ষেত্রে sin r1 বাই sin i2 ইজ ইকুয়াল টু 1 বাই মিউ। তারপরে এই দুটোকে গুণ করলে মিউ কেটে যাবে। কিন্তু আমার মনে হলো দেখানো উচিত, তাই আমি দেখিয়ে দিলাম। দেখো, এইটা হচ্ছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে মিউ, এখানে উল্টো কাজ হচ্ছে না, তাই মিউটাকে তুমি উল্টো করে 1 বাই মিউ লিখতে পারো, তাই তো। আমি তোমার একটু এক্সট্রা নলেজ দিয়ে দিলাম, এভাবেও করতে পারো বা এভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই, তাই তো। আচ্ছা, এইবার অনেক বইয়ে দু রকমের লেখা থাকে, তো সেটা দেখিয়ে দিলাম। তোমরা বইটাও করতে পারো, এটাও করতে পারো, এক। তো এইবার আমরা প্রিজমের ক্ষেত্রে ত্রুটিকোণ, প্রিজমের ক্ষেত্রে আলোক রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মির ত্রুটিকোণ নির্ণয়। ফার্স্টে কি করবে তোমরা, আমি যে বলেছিলাম না প্রিজমটা আমরা এইভাবে দেখবো, তো প্রিজম আঁকলাম আমি, প্রিজমটা ফার্স্ট অঙ্কন করলাম। এইবার মনে করো আলোক রশ্মি এভাবে আসলো, একদম তোমরা একটু স্কেল দিয়ে আঁকার চেষ্টা করবে, দেখতে ভালো হবে। এইভাবে আঁকলাম মনে করো, এখানে আমি একটা অবিলম্ব অঙ্কন করলাম। তো এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। তাহলে অবিলম্ব যখন আমরা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাই, তখন কি হয়, অবিলম্বের দিকে সরে আসবে, তখন এই দিকে সরে যাবে। যাওয়া উচিত ছিল কোন দিকে, স্যার এদিকে যাওয়া উচিত ছিল, কিন্তু এদিকে সরে আসবে, এদিকে যাবে, বোঝা গেল। এইবার আবার এখানে লম্ব অঙ্কন করব। এবার যাওয়া উচিত ছিল কোন দিকে, এদিকে, তাই তো, কিন্তু যাবে কোন দিকে, এদিকে চলে যাবে, বোঝা গেল। এইবার তাহলে আমার ত্রুটিকোণটা কোন দিকে হলো, এদিক দিয়ে যাওয়া হচ্ছিল, বাট ফাইনালি এদিকে গেল। তাহলে ত্রুটিকোণটা এখানে হবে, এটা হচ্ছে ডেল্টা, কত, ডেল্টা, এই কোণটা ডেল্টা, মানে এইভাবে না গিয়ে ঘুরে এইভাবে যাচ্ছে। তাহলে ওর এই যে কোণটা ঘুরলো, মানে এদিক দিয়ে যাওয়া উচিত ছিল, বাট যাচ্ছে এদিক দিয়ে,
মানে এই পাশটা ঘুরেও এদিকে চলে যাবে। তার মানে এই যে কোণটা ঘুরলো এটাই ডেল্টা বা ত্রুটি কোণ, এই ডেল্টা আমি আঁকেছি। এইবার মনে করো আমি নাম দেব, নামকরণ করবো এ বি সি, হলো পি কিউ আর এস, হলো এটা হচ্ছে I1, হলো। এইবার R1 কোনটা হবে? অবিলম্ব এবং যে প্রতিসরণ কোনটা হবে সেখানে এটা হবে R1, হলো। আচ্ছা, এইবার যখন R1 লিখবো তো এটাকে লিখি R2 আর এটাকে লিখবো কত? I2, এটাকে কত লিখবো? I2। বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে। এইবার দেখো তুমি মনে করো নামকরণ দিয়ে চললে সুবিধা হবে, পি কিউ আর এস, মনে করো এটাকে আমি দিলাম, তাহলে I1 এই কোণটা কত? I1। তাহলে দেখো এখানে আবার একটা ক্রস তৈরি হচ্ছে, এখানে আবার একটা ক্রস তৈরি হচ্ছে। এই কোণটা যদি I1 হয়, এখানে মনে করো কোণটা দুটো ভাগে ভাগ আছে, তাহলে এখানে একটা ক্রস তৈরি হচ্ছে, তাহলে বিপরীত কোণ তৈরি হচ্ছে। তাহলে এই কোণটা যদি R1 হয়, এই কোণটা কত হবে? পুরা কোণটা হচ্ছে কত ছিল? I1। তাহলে এই কোণটা হওয়া উচিত I1 মাইনাস R1। এই দুটো কোণকে যোগ করো, R1 R1 কেটে যাবে, I1 থাকবে। তাহলে এই যে ব্যাপারটা, এই কোণটা কত হবে? I1 মাইনাস R1, I1 মাইনাস R1, বুঝা যাচ্ছে? আচ্ছা, আবার এদিক দিয়ে দেখো স্যার, এই কোণটা I2, এই কোণটা R2, তাহলে এই কোণটা কত হবে? I2 মাইনাস R2। তাহলে এই কোণটা কত হইলো? I2 মাইনাস R2। আচ্ছা, নাম দিয়ে দিলাম পি কিউ আর এস, এটাকে মনে করো ও দিলাম, ও মনে করো এটাকে এক্স দিলাম, এটাকে ওয়াই দিলাম। তাহলে কোণ এক্স কিউ আর সমান সমান I1 মাইনাস R1। একইভাবে কোণ এক্স আর কিউ, এক্স আর কিউ সমান সমান I2 মাইনাস R2। বুঝা যাচ্ছে? ছবিটা একটু ঘিচে পিছিয়ে হয়ে গেল, এটা দেখে তোমরা বোঝার চেষ্টা করো। আর একটু বড় করে আঁকে দেবো কি? আচ্ছা, দেখছি, বড় করে আঁকে। এখান দিয়ে আলো আসছিল, এদিক দিয়ে যাবে এবং এটা এদিক দিয়ে নির্গত হবে। এবার অবিলম্ব আঁকি, এখানে অবিলম্ব আঁকি, তাই তো? তো এটা যাওয়া উচিত ছিল এদিক দিয়ে, এটাকেও পিছন দিকে বাড়াই, তাহলে এই কোণটা হচ্ছে ডেল্টা, হলো। এটা পিউ পি, এটা কিউ, এটা আর, এটা এস, বুঝেছে? এটা এ, এটা বি, এটা সি। তোমরা এখন এই ছবিটা ফলো করো, ওই ছবিটাতে অনেক কিছু গোলমাল মানে গিজিবিজি হয়ে গেছে। I1, এটা R1, এটা R2, এটা I2। আচ্ছা, তো এবি তলের ক্ষেত্রে দেখো, এবি তলটার ক্ষেত্রে যে আমাদের এক্স কিউ আর, এটাকে আমরা এক্স ধরেছি, এটাকে ওয়াই ধরেছি, এক্স কিউ আর এই কোণটা কত হয়েছে? স্যার I1 মাইনাস R1, I1 মাইনাস R1। আচ্ছা, এক্স আর কিউ এসি তলের ক্ষেত্রে, এটা এবি তলের ক্ষেত্রে, এবি তলের ক্ষেত্রে এটা এসি তলের ক্ষেত্রে। এই প্রমাণটা কিন্তু এবারের জন্য ইম্পর্টেন্ট, তাই তো? ভালো করে বোঝো। তো এবি তলের ক্ষেত্রে এক্স কিউ আর সমান সমান I1 মাইনাস R1, এসি তলের ক্ষেত্রে আমি এখানে বের করছি এক্স কিউ আর সমান সমান I2 মাইনাস R2। আচ্ছা আচ্ছা, তলের ক্ষেত্রে মুছে দাও, তল লেখার দরকার নেই, মানে আমি এখানে অপর থেকে বের করলাম। আচ্ছা, এইবার তো এটা কত লিখছি? I2 মাইনাস
টু। তো ওপরে এটা মুছলাম, কিছু লিখবে, শুরু করবে কি দিয়ে? লিখবে প্রিজমের এ বি তলে পি কিউ রশ্মি আপতিত হয়ে প্রতিসৃত হওয়ার পর এসি তল থেকে আরএস রশ্মি রূপে নির্গত হলো। তো এবি তলের ক্ষেত্রে আপতন কোণ I1, প্রতিসৃত কোণ বা প্রতিসরণ কোণ R1। এসি তলের ক্ষেত্রে আপতন কোণ R2, প্রতিসরণ কোণ কত? I2। এটা বোঝা গেল তো? তো এই স্পিডে এইভাবে গেল, গিয়ে R2 I2 ওই তলে। তাহলে এখানে আমি এক্স কিউ আর সমান সমান লিখতে পারলাম এবং এক্স আর কিউ সমান সমান লিখলাম। প্রথমে এটা লিখে নিবে, তারপরে এটা লিখবে। এইবার দেখো ত্রিভুজ এক্স কিউ আর এর ক্ষেত্রে, আচ্ছা উপরে এখানে লিখে নেবে যে সুতরাং চ্যুতিকোণ কত হবে? চ্যুতিকোণ সমান সমান ডেল্টা, তাই তো? ডেল্টা হচ্ছে চ্যুতিকোণ। এইবার আমরা ত্রিভুজ এক্স কিউ আর এর ক্ষেত্রে আমি বলতে পারি যে ডেল্টা ইজ ইকুয়াল টু কি হয়? মনে করো কোন ত্রিভুজের যে বহিস্থ কোণ অন্তস্থ কোণের সমষ্টি সমান, তাই তো? তো ডেল্টা ইজ ইকুয়াল টু I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। একটা যদি এরকম ত্রিভুজ হয়, মনে করো এখানে এই কোণটা বহিস্থ কোণ, হচ্ছে বহিস্থ কোণ অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান হয়। এইটা মনে রাখবে। মনে করো এটা x1, এটা x2, তো ডেল্টাটা হবে হচ্ছে x1 প্লাস x2। এই সূত্রটা এখানে কাজে লাগিয়েছি, বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। আচ্ছা, তাহলে এখান থেকে আমি লিখতে পারি I1 প্লাস I2, যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে R1 প্লাস R2। এটা আমি 1 নম্বর দিয়ে রাখবো। তাহলে আমার উদ্দেশ্য কি হবে? R1 প্লাস R2 কে বের করা। ঠিক আছে স্যার, R1 R2 আমরা বের করব। তো ভালো করে দেখো, এই যে ব্যাপারটা এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি যদি বের করার চেষ্টা করি তাহলে কত হবে? ত্রিভুজ কিউ আর ওয়াই এর ক্ষেত্রে কি হবে? R1 প্লাস R2 প্লাস কোণ কিউ ওয়াই আর সমান সমান 180 ডিগ্রি। এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এইবার আমি এখান থেকে R1 প্লাস R2 মানটা পাচ্ছি, কিন্তু তার মান হচ্ছে 180 ডিগ্রি প্লাস কিউ ও আর। আচ্ছা, এইবার আমি কি করব? এটাকে তুমি রাখো, তার সঙ্গে চতুর্ভুজ এ কিউ ওয়াই আর, চতুর্ভুজ, এখানে এই তিনটা স্টেপই ইম্পর্টেন্ট, এটাকে 2 নম্বর দাও, দিতে পারো 2 নম্বর। চতুর্ভুজ কি আছে? এ কিউ ওয়াই আর এর ক্ষেত্রে, এই চতুর্ভুজটার ক্ষেত্রে কি হবে স্যার? এ প্লাস, এটা 90 ডিগ্রি না? 90 ডিগ্রি প্লাস এটা কোণ কিউ ওয়াই আর প্লাস এটা 90 ডিগ্রি স্যার। আচ্ছা, তাহলে 1 2 3 4 হলো, চারটা আমার সমস্ত কত হয়? 360 ডিগ্রি চতুর্ভুজের ক্ষেত্রে, তাই তো জানেন? তাহলে এই কিউ ও আর এর মানটা আমি বের করব। তাহলে কিউ ওয়াই আর এই মানটা কত হবে? 90 90 180, 360 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস ই। তাহলে কি হলো লাস্ট পর্যন্ত?
কিউ বাই আর সমান সমান 180 ডিগ্রি মাইনাস এ। দেখা যাচ্ছে? হ্যাঁ। তো এইটাকে এইবার আমি মনে করো এটাকে 3 নম্বর দিলাম। আমি এত নম্বর কেন দিচ্ছি? তার কারণ যাতে সহজে তোমরা এটা করতে পারো। অনেকের ক্ষেত্রে এটা কঠিন লাগে, কিন্তু কঠিন বিষয় না। স্টেপ নাম্বার 1 এইটা, স্টেপ নাম্বার 2 এইটা, স্টেপ নাম্বার 3 এইটা। এই 3টা স্টেপের অঙ্কটা যদি করো সোজা হয়ে যাবে। এইবার 3 নম্বরের ভ্যালুটা 2 নম্বরে বসাবা, তাহলে কিউ ও আর, তাহলে মুছি একটু। আচ্ছা, উপরেরটা মুছি, তোমরা লিখে নেবে সুন্দর করে। বুঝলাম? তো এইবার লেখাগুলো হয়ে গেল, লেখাগুলো মুছে দিই। এইবার দেখো 2 নম্বরে 1 এর মান বসাই। 3টা স্টেপ করে 3 নম্বরকে 2 নম্বরে, 2 নম্বরকে 1 নম্বরে বসিয়ে এই চ্যুতিকোণটা বের করব। দেখো 3 নম্বরের মান 2 নম্বরে বসালে কি হবে? r1 প্লাস r2 প্লাস এই কিউ ও আর এর জায়গায় আমি এটা লিখবো 180 ডিগ্রি মাইনাস এ ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে r1 প্লাস r2 এর মান কত পাবো আমি? 180 ডিগ্রি। এটা ওদিকে যাবে মাইনাস 180 ডিগ্রি, মাইনাসটা দিয়ে গেলে প্লাস এ। 180 180 কেটে গেল, r1 প্লাস r2 ইজ ইকুয়ালস টু এ। এ মনে পড়ছে এ কোণটা কি? এটা কিন্তু প্রতিসারক কোণ ছিল প্রিজমের। এইবার এই মানটাকে আমরা সুতরাং 1 নং থেকে পাই কি পাবো? ডেল্টা ইজ ইকুয়ালস টু i1 প্লাস i2 মাইনাস এই যে r1 প্লাস r2 ছিল এর ভ্যালু কত? a, লিখে দিই a। তাহলে এই আমাদের যে প্রমাণটা, বিখ্যাত বড় প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। কিচ্ছু না, জাস্ট 3টা স্টেপ। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। এই 3টা স্টেপের কম্বিনেশন করলেই i1 প্লাস i2 মাইনাস a হয়ে যাবে, যেখানে i1 হবে এই মান, i2 হবে এই কোণটা, a হবে উপরের কোণটা। এটা দিয়ে অঙ্ক আসে, তাই তো? তো প্রমাণ করে দিলাম। আচ্ছা, এইবার এটা হয়ে গেল আমাদের। মুছি বড় ছবিটা, হ্যাঁ মুছি। আচ্ছা, প্রমাণটা তোমরা 2-3 বার প্র্যাকটিস করবে, পরীক্ষায় কিন্তু নামাতে হবে, তাই তো? কম সময় নামাতে হবে 3 মার্কসের জন্য। মিনিমাম তোমরা চেষ্টা করবে এটাকে 5 মিনিট ম্যাক্সিমাম 6-7 মিনিটের মধ্যে নামাতে, তাই তো? আচ্ছা, এইবার আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি? লেন্স। লেন্সকে বলে দুটি গোলীয় তল অথবা একটি গোলীয় তল অথবা একটি সমতল দিয়ে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে, তাই তো? মানে এই যে চশমা যে ব্যবহার হয় এটা কিন্তু লেন্স, তাই তো? কি লেন্স? এই যে ম্যাগনিফাইং লেন্স বলি আমরা, তাই তো? ম্যাগনিফাইং গ্লাস বা ম্যাগনিফাইং লেন্স। তো দুটি গোলীয় তল অথবা একটি গোলীয় তল একটি সমতল, তোমরা ছবিগুলো দেখবে তখন বুঝে যাবে। মনে করো দুটি গোলীয় তল, এটাও একটি গোলীয় তল, এটাও একটি গোলীয় তল, এটা এক প্রকার লেন্স হয়। একটা গোলীয় তল, একটা সমতল, এটাও একটা লেন্স। দুটি তল প্রয়োজন, দুটোই মনে করো এরকম, এটা এক প্রকার লেন্স, তাই তো? আচ্ছা, এই লেন্সটাকে আমরা বলি উভত্তল লেন্স, দুটোই উত্তল পার্ট। এটাকে আমরা সমতল উত্তল, সমতল আর উত্তল, এটাকে আমরা বলি উভাবতল, দুটোই অবতল দিক, তাই তো? এটা দুটোই উত্তল দিক। আর একবার মনে করে দিই, এইটা হচ্ছে কি দিক? এটা হচ্ছে অবতল দিক, এইটা হচ্ছে কি? উত্তল দিক, উত্তল দিক, তাই তো? বুঝা গেল? তো লেন্সের বিষয়গুলো আমরা পড়বে। লেন্সের ক্ষেত্রেও কিন্তু বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ এগুলো আসবে, তাই তো? যেমন দর্পণের ক্ষেত্রে ছিল। লেন্সের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র কি? মনে করো লেন্স তৈরি হয়েছে, এই লেন্স উত্তল লেন্স। তো এই লেন্সের তল গোলীয় হলে সেটি যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে ওই প্রতিসারক তলের বক্রতা কেন্দ্র বলে। মনে করো এই যে লেন্সটা, এটা কিভাবে তৈরি হয়েছে? মনে করো এখানে একটা গোলক ছিল,
এখানে একটা গোলক ছিল, তো এই যে দুটো, এটা কি বক্রতা কেন্দ্র, বক্রতা বক্রতা কেন্দ্র, এটাও বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র দেখে বুঝে দেওয়া আছে। বক্রতা ব্যাসার্ধ কি, এই গোলক যে ব্যাসার্ধ, মনে করো এই যে ব্যাসার্ধটা, বা এখান থেকে মনে করো এই যে ব্যাসার্ধটা, দুটো গোলকের ব্যাসার্ধটা, এগুলো কি বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ। যেমন সেম যেমন দর্পণে পড়ছিলাম সেরকমই, যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বক্রতা কেন্দ্র, সেই গোলকের ব্যাসার্ধকে বক্রতা ব্যাসার্ধ, এবং মাঝখান দিয়ে যে অক্ষটা যায় সেটাকে আমরা বলি প্রধান অক্ষ, লেন্সের প্রধান অক্ষ। মনে করো এটা লেন্স, তাই তো, বক্রতা ব্যাসার্ধ, বক্রতা কেন্দ্র দিয়ে যে ব্যাসার্ধ বরাবর যে অক্ষটা যায় সেটাকে আমরা কি বলি প্রধান অক্ষ। এটা কি অক্ষ, প্রধান অক্ষ হলো। আচ্ছা, তারপরে লেন্সের আলোক কেন্দ্র নামে একটা ভালো জিনিস আছে। আলোক কেন্দ্র কি, লেন্সের আলোক কেন্দ্র হচ্ছে, আলোক কেন্দ্র লেন্সের অভ্যন্তরে এমন একটি বিন্দু যে বিন্দুর মধ্যে দিয়ে আলোক রশ্মি গেলে কোনো ত্রুটি হয় না। মনে করো এই বিন্দু দিয়ে যদি আলোক রশ্মি যায়, আলোক রশ্মি যদি এর মধ্যে দিয়ে যায়, তো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, তাহলে আমি যদি এখানে অবিলম্ব কল্পনা করি তাহলে সেটা কি হবে, অবিলম্বের দিকে বেঁকে যাবে, তাই তো, আবার এভাবে বেঁকবে। তাহলে এখানে কি হবে, মনে করো মনে করো এই কেন্দ্রে আসলো, তাই তো, তো মনে করো এটা এখান দিয়ে আসছিল, মনে করো এইভাবে আসলো, এটা এইভাবে আসছিল, তাই তো, তো এটা এইভাবে গেল, যা এইভাবে চলে গেল, এই এটা হচ্ছে কি কেন্দ্র, বক্র, এই সরি আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র। মানে আলোক কেন্দ্র লেন্সের অভ্যন্তরে এমন এক বিন্দু, যে বিন্দু দিয়ে আলোক রশ্মি গেলে রশ্মিটি কোনো চ্যুতি হয় না। এখানে কোনো চ্যুতি হয়েছে, দেখো হয়নি, এটা সমান্তরাল, এটা সমান্তরাল, তাই তো, মানে এটা দিক পরিবর্তনটা হলো না, মানে অ্যাটলিস্ট শূন্য মাধ্যম থেকে যখন শূন্য মাধ্যমে বেরোলো, অর্থাৎ লঘু মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন গেল, সেটার কোনো কি ডাইরেকশনের চেঞ্জ হলো না, তাই তো, সেটাকে আমরা বলি আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এইবার এখানে আমাদেরকে রে ডায়াগ্রাম বা লেন্সের ক্ষেত্রে রে ডায়াগ্রাম গুলো আমরা দেখতে হবে, মানে আমরা বস্তু কোথায় বসাবো, তার প্রতিবিম্ব কোথায় পাবো, এই বিষয়গুলো আমাকে দেখতে হবে। আচ্ছা, তার আগে বলে রাখি যে আমাদের যে দর্পণ আর লেন্স, এই দুটো কিন্তু একে অপরের বিপরীত মানে কাজ করে। কিরকম, মনে করো আমি, এটা কি লেন্স, উত্তল লেন্স, উত্তল লেন্স। আচ্ছা, উত্তল লেন্সের ক্ষেত্রে যদি প্রধান অক্ষ বরাবর আলোক রশ্মি আসে, সেগুলো কি হয় জানো, সেগুলো একটা দিকে মিলিত হয়, একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হবে, তাই তো। তাহলে এর ক্রিয়া কি, এর ক্রিয়া অভিসারী, তাহলে অভিসারী ক্রিয়া, অভিসারী মানে একই দিকে মিলিত হচ্ছে। ছবিটা আরো এরকম ভাবে আঁকলে ভালো হতো, মনে করো তাহলে কি একই দিকে মিলিত হচ্ছে, তাহলে অভিসারী ক্রিয়া কি দেখায়, উত্তল লেন্স, উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া। সেম ভাবে আমি যদি উত্তল দর্পণ কল্পনা করতাম, উত্তল দর্পণ, মনে করো দর্পণ, উত্তল দর্পণ, উত্তল দর্পণ, তাহলে কি হতো, প্রধান অক্ষ বরাবর কি আলোক রশ্মি আসতো, এসে কি হতো, সেটা এই দৃশ্যটা বিন্দু থেকে আসছে বলে মনে হতো। এই লেন্সের ক্রিয়াটা কি ছিল, অভিসারী ক্রিয়া, এটা অপসারী, তাই তো, উত্তল দর্পণের অপসারী ছিল, মানে আলোক রশ্মি আসছে সেটাকে এদিকে পাঠিয়ে দিত, সেটাকে দূরে ডাইভার্ট করে দিত। তাহলে উত্তল লেন্স অভিসারী ক্রিয়া করে, উত্তল দর্পণ অপসারী ক্রিয়া করে। আবার যদি আমরা দেখি অবতল লেন্স, অবতল লেন্স কি করবে, অবতল লেন্স
অপসারী ক্রিয়া করবে, অপসারী ক্রিয়া করবে, মানে মনে করো এইভাবে আমি আঁকলাম, তাই তো, তো এইভাবে আসছিল, আসার পরে কি হবে, সেগুলো এদিকে বরাবর বেঁকে যাবে, লেন্স তো দুদিকে আলো যাবে, তাহলে এগুলো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে না, তাহলে এর ক্রিয়াটা কি হবে, এর ক্রিয়াটা হবে অপসারী, দূরে সরিয়ে দেবে আলো, অপসারী। এটা কোন লেন্স, অবতল লেন্স। তাহলে অবতল লেন্সের যে কার্য এবং উত্তল দর্পণের যে কার্য দেখো একই হচ্ছে, তাহলে আমি মনে রাখবো লেন্স এবং দর্পণ পরস্পর বিরোধী কাজ করে, তাই তো, উত্তল দর্পণ অবতল লেন্স, উত্তল লেন্স সেম ভাবে ওখানে কি দর্পণ হবে, অবতল দর্পণ, তাই তো, তো এটা একটু মনে রাখবে। আচ্ছা, তারপরে আজকে রশ্মি উন্নয়ন পদ্ধতিতে আমরা যে বিষয়গুলো দেখি সেগুলো রেখাচিত্রগুলো আমাদের একটু দেখতে হবে, তাই তো, বই থেকে। তো মনে করো লেন্সের কিন্তু দুটো ফোকাস, দর্পণে একটাই ফোকাস, আমরা প্রথম মুখ্য ফোকাস, লেন্সের ক্ষেত্রে দুটো ফোকাস, তাই তো। মনে করো এখানে দর্পণ রাখলাম, বস্তুটা অসীম দূরত্বে অবস্থিত, বস্তুটা অসীম দূরত্বে অবস্থিত, বস্তু যদি অসীম দূরত্বে অবস্থান করে তাহলে এখানে একটা ছকের সাহায্যে আমি বলে দিচ্ছি, তাই তো, বস্তুর অবস্থান। আচ্ছা, আগে মনে বলি, এটা হচ্ছে মনে করো ফোকাস, এটা ফোকাস, তাই তো, এফ আর এফ দুটো ফোকাস। আচ্ছা, এইবার এটা হচ্ছে ও আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র আঁকলাম মনে করো, তো এফ এটা 2f, ফোকাসের ডাবল লেন্থ, এটা 2f হলো। এইবার আলোক রশ্মি যদি অসীম দূরত্বে অবস্থান করে, আলোক রশ্মি যদি অসীম দূরত্ব মানে 2f এর থেকে বেশি অসীম দূরত্ব থেকে আলো আসছে, সেটার প্রতিবিম্ব কোথায় হবে, ফোকাসে হবে, সেটার প্রতিবিম্ব কোথায় হবে, ফোকাসে হবে, এটা স্কেল সাহায্যে করতে হয়, যাই হোক সেটা কিন্তু প্রতিবিম্ব ফোকাসে হবে এবং সেই প্রতিবিম্ব অতি ক্ষুদ্র বিন্দু সদৃশ হবে, তাই তো। এইবার মনে করো 2f এর থেকে অধিক দূরত্বে আছে, 2f এর থেকে যদি বেশি দূরত্বে থাকে তাহলে সেটা কি হবে, মনে করো আমি যদি অসীম দূরত্বে রাখতাম সেটা ফোকাসে হচ্ছে, তাই তো, আমি এটাকে 2f এর থেকে বেশি দূরত্বে নিয়ে আসবো, তাহলে এই প্রতিবিম্বটা এদিকে যাবে, f আর 2f এর মাঝখানে আসবে, তারপর আমি যখন 2f এ নিয়ে আসবো তখন এদিকে 2f এর গঠন হবে, মানে ব্যাপারটা এরকম, অসীম দূরত্ব তো ফোকাসে আসবে, 2f এর কাছাকাছি আসবে তো এটাও f আর 2f এর মাঝখানে আসবে, 2f এ রাখবো বস্তু তো 2f এ প্রতিবিম্ব গঠিত হবে, বোঝা গেল। আচ্ছা, এইবার আমি যদি 2f আর f এর মধ্যে রাখি, 2f আর f এদিকে নিয়ে আসলাম, তাহলে এটাও কি হবে, এদিকে চলে আসবে, তাই তো। আচ্ছা, যদি ফোকাসে রাখি তাহলে অসীম দূরত্বে যাবে, তাই তো। আচ্ছা, আরেকবার বলছি, দেখো যদি অসীম দূরত্বে থাকে তাহলে এফ এ গঠিত হবে, যদি অসীম দূরত্ব 2f এর কাছাকাছি আসে তাহলে কি হবে, এটা f আর 2f এর মাঝখানে যাবে, মানে এদিকে মানে ফিক্স ধরো তুমি এদিকে নিয়ে আসছো, এটাকে এদিকে নিয়ে আসছো তো এটা তো ওদিকে সরছে, এদিকে নিয়ে আসছো তো এটা ওদিকে সরছে, কিছুটা এরকম ভাবে কল্পনা করো, মনে করো এই যে দুটো জিনিস, এইটা হচ্ছে প্রতিবিম্ব, এটা হচ্ছে অবজেক্ট বা বস্তু, মনে করো বস্তুকে তুমি অসীম দূরত্বে রাখছো, তার প্রতিবিম্ব ঘটনা হচ্ছে এইখানে, এইবার বস্তুটাকে তুমি এই 2f আর অসীম দূরত্বের মাঝখানে নিয়ে আসছো, তাহলে তার প্রতিবিম্ব ঘটনা হচ্ছে কোথায়, f আর 2f এর মাঝখানে, এবার তুমি 2f এ নিয়ে আসছো, মনে রাখবা 2f এ নিয়ে আসলে 2f এর প্রতিবিম্ব গঠন হবে, বুঝতে পারলে, 2f থেকে 2f এ, আর 2f এর ক্ষেত্রে কি হবে, বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার সমান হবে, তাই তো। এইবার তুমি যদি 2f আর f এর মাঝখানে নিয়ে আসো, এটা কিন্তু আস্তে আস্তে 2f এর থেকে অধিক দূরত্বে যাবে,
এইবার যদি তুমি এফ এ নিয়ে আসো, ফোকাসে নিয়ে আসো, তাহলে অসীম দূরত্বে গঠিত হবে। বলো, এইবার যদি টু এফ এর থেকে বেশির দিকে নিয়ে আসো, তাহলে কি হবে? বস্তুর দিকে হয়ে যাবে প্রতিবিম্বটা, প্রতিবিম্বটা এই দিকে গঠিত হবে। এইটা ইম্পর্টেন্ট। তখন প্রতিবিম্বটা এদিকে যাবে না, এই দিকে গঠিত হবে, আর বড় আকারে প্রতিবিম্ব গঠন হবে। মানে যেটা আমরা করে থাকি, তাই তো? এই বিবর্ধক কাচে যেটা হয়, বিবর্ধক কাচে কি হয়, আমরা যে মনে করো এই যে এটা লেন্স, তো এই ক্ষেত্রে আমরা বস্তুটাকে কি করি, বস্তুটাকে ফোকাসের ভেতরে নিয়ে যাই, তাই তো? ফোকাসের থেকে কম দূরত্ব ভেতরে নিয়ে যাই। তারপরে কি হয়, এই যে প্রতিবিম্বটা গঠন হবে সেটা আরো বড় হয়ে যায়। তার পেছনে আমরা দেখতে পারি যে আরো বড় প্রতিবিম্ব গঠিত হচ্ছে। তাহলে এই বিষয়টা আমি একটু আঁকিয়ে দিই, কি হয় বিষয়টা। এখানে আমি যদি বস্তুটা রাখি, তাই তো? তাহলে কি হবে, এখান থেকে মনে করো আলোটা এদিকে যাচ্ছে, গেল। আচ্ছা, এইটা ইম্পর্টেন্ট, তাই তো? সবগুলো রেখাচিত্র এখন দেখানো সবাই নেই, যেহেতু রিভিশন চলছে। তো তোমরা একটু বই থেকে আঁকাগুলো প্র্যাকটিস করবে, তাই তো? স্কেল দিয়ে আঁকলেই বোঝা যায় বিষয়টা কি হবে, তাই তো? তো এইবার আমি কি করব, একটা রশ্মিকে আমি আলোক কেন্দ্র দিয়ে পাঠাবো। কেন? আমরা জানি আলোক কেন্দ্র দিয়ে গেলে কোন রকম ত্রুটি হয় না, কোন রকম পরিবর্তন হয় না। এবং একটা রশ্মিকে আমরা কি করব, একটা রশ্মিকে মনে করো আমরা এই বরাবর প্রতিষ্ঠিত হচ্ছে, হলো। আচ্ছা, এইবার আমি যদি এই দুটোকে বাড়াই, তাহলে এই দুটো কোথায় গিয়ে মিলবে? এই দুটো তো মিলবে এক জায়গায় গিয়ে। সেটা আমরা দেখতে পাবো যে আস্তে 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 এই জায়গাটায় গিয়ে মিলবে। তাহলে দেখো, এইটা ছিল বস্তু, তার প্রতিবিম্ব কত বড় গঠন হচ্ছে। এটা হচ্ছে বিবর্ধক, বিবর্ধক কাচ বা ম্যাগনিফাইং গ্লাস, বিবর্ধক কাচ। এই, তাই তো? যেমন দেখবে, মনে করো আমি এই বিষয়টাকে দেখাবো। দেখো, বড় দেখতে পাচ্ছ কিনা? কি করে যাচ্ছি, এটাকে আমি ফোকাসের থেকে কম দূরত্বে নিয়ে যাচ্ছি। তাহলে সেই একই দিকে বস্তু যেখানে আছে সেই একই দিকে আমি প্রতিবিম্ব দেখতে পাচ্ছি। এইটা আমি এইভাবে দেখছি, মানে আমি বস্তুটা এখানে রাখছি, তার প্রতিবিম্ব বড় গঠিত হচ্ছে। আমি যদি লেন্সটাকে এইভাবে রাখি, তাহলে কি হবে, দেখো একই দিকে বস্তু আমার এখানে আছে, প্রতিবিম্ব আমার এখানেই গঠিত হবে, কিন্তু এইটাকে আমি বড় দেখবো। এই দেখো, ওইটাকে আমি বড় দেখছি, বুঝা যাচ্ছে? এটা হচ্ছে বিবর্ধক কাচের যে বিষয়টা, বিবর্ধক কাচ। আচ্ছা, তাহলে একটি লেন্স উত্তল না অবতল কিভাবে চিনবে? আমি আবার দর্পণের চেনার পদ্ধতিও বলছিলাম, তেমন লেন্স চেনার পদ্ধতিও আমি বলছি। শোনো, দর্পণ এই লেন্সের খুব কাছে একটা বস্তু রাখবে, তাই তো? এইবার আমরা দর্পণের কথা চিন্তা করবো, তাই তো? দর্পণ আর লেন্সের যে ব্যাপারটা সেটা একদম একদম উল্টো, প্রপার্টিসটা একদম উল্টো। তো আমরা, এটা বিবর্ধক কাচ, এটা উত্তল লেন্স। কি লেন্স? উত্তল লেন্স। উত্তল লেন্স আমরা কি দেখি, জিনিসকে বড় দেখি। তাহলে উত্তল লেন্স যদি আমরা বস্তু রাখি, সেই বস্তুটা বড় দেখাবে, তাহলে সেটা উত্তল লেন্স। আর যেই লেন্সে ছোট দেখাবে সেটা অবতল লেন্স। তাহলে হয় তুমি দর্পণ দিয়ে মনে রাখো, লেন্সকে উল্টো করে দাও, বা লেন্স দিয়ে মনে রাখো, দর্পণকে উল্টো করে দাও। যেমন আমি যদি লেন্স দিয়ে মনে রাখি যে এই যে ম্যাগনিফাইং গ্লাস, এটাতে উত্তল লেন্স ব্যবহার হয়, তাহলে উত্তল লেন্সে কি হয়, বস্তু আকারে বস্তুর প্রতিবিম্ব বড় গঠিত হয়। তাহলে উত্তল দর্পণে বস্তুর প্রতিবিম্ব ছোট গঠিত হবে। একইভাবে আমি যদি মনে করি যে অবতল লেন্সে, অবতল লেন্সে বস্তুর যে প্রতিবিম্ব সেটা ছোট গঠিত হবে, তাহলে অবতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব বড় গঠিত হবে, যেহেতু লেন্স এবং দর্পণ পরস্পর, বললাম প্রপার্টিটা ডিফারেন্ট, তাই তো? আচ্ছা, তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, তাই তো? এরপরে আলোর বিচ্ছুরণ, বিচ্ছুরণটা আজকে আর পড়াবো না, বিচ্ছুরণটা পরের দিন পড়িয়ে শেষ করব এই চ্যাপ্টারটা, তাই তো? আচ্ছা, এবং কিছু কারেকশন থাকবে, মানুষের চোখের হাইপারমেট্রোপিয়া, তাই তো, মায়োপিয়া, সেগুলো একটু বলবো, তাই তো? তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবে,
বেশি বেশি করে শেয়ার করবে। হ্যাঁ, আর একটা জিনিস আছে, রৈখিক বিবর্তন যেটা বললাম, তার একটা সূত্র আছে যে প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। তো সেই অঙ্কগুলো দেখে আমরা পারবো, তাই তো। তো এম ম্যাগনিফাইং ইকুয়াল টু, এই যে এই সূত্রটা এখানে সূত্র আছে, এম ইকুয়াল টু প্রতিবিম্ব দূরত্ব, যেটা আমরা ভি দ্বারা লিখি, বা বস্তু দূরত্ব। ভি হচ্ছে মনে করো এখান থেকে এই ডিস্টেন্সটা, ইউ হচ্ছে এখান থেকে এই ডিস্টেন্সটা, বা এটাকে এইভাবে লেখা হয় সাইজ অফ ইমেজ, সাইজ অফ অবজেক্ট। মানে এই যে এই সাইজটা কত হইলো আর এই সাইজটা কত হইলো সেটাতেও কিন্তু এটা ব্যবহার বের করা যায়, তাই তো। এটা এম বা রৈখিক বিবর্তনের ফর্মুলাটা, তাই তো। তো যাই হোক, তো তারপরে দীর্ঘ দৃষ্টি আর স্বল্প দৃষ্টি। দেখো, দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া, এখানে কিছু বলবে না, এখান থেকে শুধু দীর্ঘ দৃষ্টির চোখের সমস্যাগুলো পড়বে। হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া বলে দিচ্ছি। দেখো, হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কি হয়, হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে যেটাকে আমরা দীর্ঘ দৃষ্টি বলি, দীর্ঘ দৃষ্টি মানে এই ক্ষেত্রে ত্রুটিযুক্ত চোখ দূরের জিনিস স্পষ্টভাবে দেখতে পেলেও কাছের জিনিস স্পষ্টভাবে দেখতে পায় না। তার মানে দীর্ঘ দৃষ্টি বা হাইপার মেট্রোপিয়ার ক্ষেত্রে দূরের দৃষ্টিটা ঠিক থাকে, দূরের দৃষ্টি স্বাভাবিক থাকে, কিন্তু কাছের জিনিসটাই স্পষ্ট করে দেখতে পায় না। তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, কাছের দৃষ্টিটা সংশোধন করার জন্য উত্তল লেন্স ব্যবহার করতে হবে, তাই তো। তাহলে হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে উত্তল লেন্স ব্যবহার করতে হবে। স্বল্প দৃষ্টি কি, স্বল্প দৃষ্টি মানে কাছের জিনিসটা স্পষ্টভাবে দেখতে পারবে, তাই তো। নামে যেটা থাকবে সেই দৃষ্টিটা ঠিক আছে, বাকিটা মানে সমস্যা। স্বল্প দৃষ্টি মানে স্বল্প মানে কাছে, কাছের দৃষ্টি ঠিক আছে, তো দূরের দৃষ্টি ব্যবহৃত হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা অবতল দর্পণ, অবতল লেন্স ব্যবহার করবো, অবতল লেন্স ব্যবহার করবো। তার মানে আমরা জানি যে দূরের দৃষ্টি যদি কারোর ক্ষতিগ্রস্ত হয়, তো আমরা বলি যে মাইনাস, পাওয়ারটা কিন্তু মাইনাস হয়। তার মানে মাইনাস মানে কোন লেন্স ব্যবহার করতেছে, সেটা কিন্তু অবতল লেন্স ব্যবহার করতেছে, তাই তো। আমার চশমার লেন্সের পাওয়ারটা কিন্তু মাইনাস, তাই তো, দূরের দৃষ্টি দেখতে সমস্যা, তো মায়োপিয়া, তাই তো। আচ্ছা, জেনারেলি মায়োপিয়াটাই দেখা যায়, তাই তো। তো সেই ক্ষেত্রে কোন চশমা ব্যবহার করবো, ঋণাত্মক ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করতে হবে, তাই তো। মায়োপিয়ার ক্ষেত্রে, মায়োপিয়ার ক্ষেত্রে ঋণাত্মক পাওয়ারযুক্ত ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করতে হবে। তো আশা করি বোঝা গেল, তাই তো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফাইনালি। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে, এবং তোমাদের একটা লাইক বাকি ভিডিওগুলো আনতে সাহায্য করবে। এরপরেও চলতরির যে বাকি চ্যাপ্টারগুলো আছে সবগুলো চ্যাপ্টার নিয়ে আসবো। ওদিক থেকে জীবন বিজ্ঞানে বংশগতির ভিডিও দিয়ে দেওয়া হয়েছে, তাই তো। বাকিগুলোও আসছে। পরিবেশ দূষণ লাস্টের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে, অভিব্যক্তি বাকি আছে, তাই তো। কন্টেন্ট একদম ক্লিয়ার হবে, তাই তো। এটাই ব্রাইট কোচিং হবে বিশেষত্ব। আমাদের যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা চলছে। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও যোগাযোগ করবে 9547989585 এই নাম্বারে, ঠিক আছে। আজকের জন্য এই পর্যন্ত।